আমাদের আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ। অভিনয়ে দীপক এবং সায়ন। এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সায়ন। রেডিও রূপান্তর সম্পায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সায়ন। বিধিসম্মত সতর্কীকরণ। গল্পসূত্রে ধূমপান, মদ্যপান এবং ড্রাগ সেবনের প্রসঙ্গ এসেছে। ধূমপান, মদ্যপান, ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্ট্যাচুটারি ওয়ার্নিং: কনজাম্পশন অফ ড্রাগস, স্মোকিং and drinking are injurious to health. সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো। না, শত্রুপক্ষের কাজ নয়। একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতারও চেষ্টা করেনি কেউ। চমৎকার বাঘের চামড়ার নতুন চটি। দেখলে চোখ জুড়িয়ে যায়, পায়ে দিতে লজ্জা বোধ হয়। ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি। কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলে তো মনে পড়ছে না। আর বন্ধুদের সব কটাকেই তো চিনি। বিনামূল্যে এমন একজোড়া জুতো পাঠাবার মতো দরাজ, মেজাজ এবং ট্যাঁক কারো আছে বলে জানি না। তাহলে ব্যাপারটা ঠিক কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একটা সবুজ রঙের কার্ড চোখে পড়ল। উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর N.R. চৌধুরী, রামগঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল 8 মাস আগেকার এক আরণ্যক ইতিহাস। একটা বিচিত্র শিকার কাহিনী। রাজা বাহাদুরের সঙ্গে আলাপের ইতিহাসটা ঘোলাটে, সূত্রগুলো এলোমেলো। যতদূর মনে হয়, আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত। তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্মবাসরে আমি একটি কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। ঈশ্বরগুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম, তার লাইন দুটো খানিকটা এই রকম: ত্রিভুবন প্রভাকর ওহে প্রভাকর, গুণবান মহিয়ান হে রাজেন্দ্র বর, ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম, অরাতি দমন ওহে তুমি নিরুপম। কাব্যচর্চার ফলাফল হলো একেবারে নগদে নগদে। পড়েছি আকবরের সভাসদ আব্দুর রহিম খান খানান হিন্দি কবি গঙ্গের 4 লাইন কবিতা শুনে 4 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। দেখলাম সেই নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান অরাতি দমন মহারাজ এখনো বজায় রেখেছেন। আমার মতো দিনাতি দিনের ওপরেও রাজদৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন এবং প্রায়ই চা খাওয়াতে লাগলেন। তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একখানা সোনার হাতঘড়ি দিয়ে বসলেন। সেই থেকে রাজা বাহাদুর সম্বন্ধে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। নিছক কবিতা মেলাবার জন্যে যে বিশেষণগুলো ব্যবহার করেছিলাম, এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেও শুরু করে দিয়েছি। রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। বন্ধুরা বলে মোসাহেব, কিন্তু আমি জানি ওটা নিছক গায়ের জ্বালা। আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা। সে যাগে, আমি পরোয়া করি না। নৌকা বাঁধতে হলে বড় গাছ দেখে বাঁধাই ভালো। অন্তত ছোটখাটো ঝড়ঝাপটার আঘাতে সম্পূর্ণ নিরাপদ। তাই মাস 8 আগে রাজা বাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানালেন, তখন তা আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোরা সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণাই নেই আমার।
সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল। জঙ্গলের ভেতরে একটা ছোট রেল লাইন, আরও ছোট একটা স্টেশনে গাড়ি থামল। নামবার সঙ্গে সঙ্গে সোনালি তকমাটা ঝকঝকে পোশাক পরা আর্দালি এসে সেলাম ঠুকলো আমাকে। বলল, হুজুর চলুন। স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখান গাড়ি, যার পুরো নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ। রোজই বটে, মাটিতে চলল না রাজহাঁসের মতো হাওয়ায় ভেসে গেল ঠিক ঠাহর করে উঠতে পারলাম না। চামড়ার খটখটে গদি নয়, লাল মখমলের কুশন। হেলান দিতে সংকোচ হয়, পাছে মাথার সস্তা নারকেল তেলের দাগ ধরে যায়। বসবার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত পৃথিবীটা চাকার নিচে মাটির ডেলার মতো গুঁড়িয়ে যাক, আমি এখানে সুখে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। হাঁসের মতো ভেসে চলল রোজ। মেটে রাস্তায় চলছে, অথচ এতটুকু ঝাঁকুনি নেই। ইচ্ছে হলো একবার ঘাড় বের করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়েই চলছে না দুহাত ওপর দিয়ে উড়ে চলেছে। পথের দুপাশে তখন নতুন এক জগতের ছবি। সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার, চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো। পথের ধারে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আর্দালি জানালো, হুজুর ফরেস্ট এসে পড়েছে। ফরেস্টই বটে। পথের ওপর থেকে সূর্যের আলো সরে গেছে, এখন শুধু শান্ত আর বিষণ্ণ ছায়া। রাতের শিশির এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে। রোজের নিঃশব্দ চাকার নিচে মড়মড় করে সাড়া তুলছে শুকনো শালের পাতা। বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে, উড়ে আসছে গায়ে। কোথা থেকে জানি না হঠাৎ করে ময়ূরের একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। দুপাশে নিবিড় শালের বন, কোথাও কোথাও ভেতর দিয়ে খানিকটা দৃষ্টি চলে যায়, আবার কখনো কখনো আটকে যায় বুনো ঝোপে। মাঝে মাঝে এক টুকরো কাঠের গায়ে লেখা 1935, 1940। মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না, তাকে বাড়াতেও চায়। এইসব প্লেটে বিভিন্ন সময় নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে, তারই নির্দেশ। বনের রূপ দেখতে দেখতে চলেছি। মাঝে মাঝে যে ভয় করছিল না এমন নয়। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়, আর তাক বুঝে যদি লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে ফাউন্টেন পেনটা ছাড়া আত্মরক্ষা করার আর কোনো অস্ত্রই আমার সঙ্গে নেই।
শেষটায় আর থাকতে না পেরে জিজ্ঞেস করে বসলাম, হ্যাঁ রে, এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসল। হ্যাঁ হুজুর। ভাল্লুক রাজা রাজরার সহবত, কাজেই যতটুকু জিজ্ঞেস করব ঠিক ততটুকুই উত্তর। বলল, হ্যাঁ হুজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করার উৎসাহ এ পর্যন্ত এসে থেমে গেল আমার। যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে, তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না। যতদূর মনে হচ্ছে গরিলা, হিপোপটেমাস, ভ্যাম্পায়ার কোনো কিছুই বাকি নেই এখানে। জুলু কিংবা ফিলিপিনোরাও এখানে বিষাক্ত বুমেরাং বাগিয়ে আছে কিনা এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা এ জাতীয় একটা কুটিল প্রশ্নও আমার মনে জেগে উঠছিল ততক্ষণে, কিন্তু নিজেকে সামলে নিলাম। খানিকটা আসতেই গাড়িটা ঘস ঘস করে একটা ব্রেক কষল। আমি প্রায় আর্তনাদ করে উঠলাম, কিরে বাঘ নাকি? দ্বিতীয় আর্দালিটি মুচকি হেসে বলল, না হুজুর, এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, সত্যিই তো এসে পড়েছি, সন্দেহ নেই। পথের বাম দিকে ঘন শালবনের ভেতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একটা দোতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভেতর যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত। গাড়ির শব্দে বাড়িটার ভেতর থেকে 2-3 জন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড় খাই কাটা। লোকগুলো ধরাধরি করে মস্ত একটা একফালি কাঠ খাদটার ওপরে সাঁকোর মতো বিছিয়ে দিল। তারই ওপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজা বাহাদুর N.R. চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। হুজুর। আরে আরে কি সৌভাগ্য! রাজাবাবু যে স্বয়ং এসে বারান্দায় দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। একগাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে নিচু হয়ে গেল আমার মাথা। মুখে কথা জোগালো না, শুধু বেকুবের মতো কৃতার্থের একটা হাসি হাসলাম একগাল। হ্যাঁ, নমস্কার। এত কষ্ট করে আপনি যে আসবেন আমি ভাবতেই পারিনি। বড় আনন্দ হলো, ভারী আনন্দ হলো। চলুন চলুন, ওপরে চলুন। এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই তো বলে রাজোচিত বিনয়। আগে স্নান করে রিফ্রেশ হয়ে আসুন। টি ইজ গেটিং রেডি। বয়, सबको गोसलखाना में ले जाओ। চল্লিশ বছরের দাড়িওয়ালা বয়, নিঃসন্দেহে বাঙালি, তবুও হিন্দিতে হুকুমটা দিলেন রাজা বাহাদুর, কারণ ওটাই রাজকীয় দস্তুর। বয় আমাকে গোসলখানায় নিয়ে এলো। আশ্চর্য, এই জঙ্গলের ভেতরেও এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুমে আমি জীবনেও স্নান করিনি। ব্র্যাকেটে 3-4খানা সদ্য পাট ভাঙা নতুন টাওয়েল, 3টে দামি সোপকেসে 3 রকমের নতুন সাবান, তাকের ওপর দামি দামি তেল, লাইম জুস, অতিকায় বাথটব, ওপরে শাওয়ার, নিচে টিউবওয়েল থেকে পাম্প করে শাওয়ারে চান করার ব্যবস্থা। একেবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? স্নান হয়ে গেল। ব্র্যাকেটে ধোপদুরস্ত ফরাসটাঙার ধুতি, সিল্কের লুঙ্গি, আদ্যির পায়জামা। দামের দিক থেকে পায়জামাটাই সস্তা মনে হলো, তাই পরে নিলাম। বয় বাইরেই দাঁড়িয়েছিল, নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর জোড়া আয়না, পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস
কিছু আর থাকতে বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্জে। রাজা বাহাদুর একখানা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছেন। বললেন, আসুন, চা তৈরি। চায়ের বর্ণনা আর না করাই ভালো। চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমাট ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় 10 রকমের ফল। সেই গন্ধমাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজা বাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো বা একটা ফল, অর্থাৎ কিছুই খেলেন না, শুধু পরপর 3 কাপ চা ছাড়া। তারপর একটা চুরুট ধরিয়ে বললেন, জানালা দিয়ে একবার চেয়ে দেখুন। দেখলাম প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে দেখিনি। ঠিক জানালার নিচেই মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে নিচে। বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসের শূন্যতার ওপর। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা। যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে, তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরুল, চমৎকার। রাইট, আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালো লাগবেই। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই, কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, ওটি বড় সুবিধের জায়গা নয়। টেরাইয়ের ওয়ান অব দি ফিয়ারসেস্ট, একেবারে প্রাগ ঐতিহাসিক হিংস্রতার রাজত্ব। আমি সভয়ে জঙ্গলটার দিকে তাকালাম। ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট, কিন্তু ভয় পাবার মতো তো কিছু দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেঁটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে। নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতের মতো। আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি। পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা। মনে হয় ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গম্ভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার ওপর। আমি বললাম, ওখানেই শিকার করবেন নাকি? খেপেছেন? নামব কি করে? দেখছেন তো পেছনে 400 ফুট খাড়া পাহাড়। আজ পর্যন্ত এখানে কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছয়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, কিন্তু মাঝে মাঝে মাছ ধরি ওখানে। মাছ ধরেন? আমি হাঁ করে রইলাম। মাছ ধরেন কিরকম? ওই নদী থেকে নাকি? সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে পরে দেখতে পাবেন। রাজা বাহাদুর রহস্যময়ভাবে মুখ টিপে হাসলেন। আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টা করা যাবে। তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না, আর তাতে অনেক হাঙ্গামা। কিছুই বুঝতে পারছি না। রাজা বাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছেড়ে বললেন, আপনি রাইফেল ছুটতে জানেন? বুঝলাম কথাটাকে চাপা দিতে চাইছেন। সঙ্গে সঙ্গে মুখে কুলু পাঁটলুম। এরপরে আর কিছু জিজ্ঞেস করাটা সঙ্গত হবে না, শোভনীয়ও নয়। সেটা কোর্ট ম্যানারের বিরোধী। রাইফেল ছুঁড়েছেন? ছেলেবেলায় এয়ার গান ছুঁড়েছি। তা বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্রশস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সে রাইফেল হাতে তুলে নিয়েছিলাম। আপনি চেষ্টা করে দেখুন না, কিছু শক্ত ব্যাপার নয়। উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর, ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম
এ শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাবার টেবিলেই নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল। চারিদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র, গোটাচারেক রাইফেল, ছোট বড় নানা রকম চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আঁটা একজোড়া রিভলভার ঝুলছে, আর পাশেই দুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তলোয়ার। সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং। মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের কার্তুজ। দেওয়ালের গায়ে হরিণের মাথা, ভাল্লুকের মুখ, নানা রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতিকায় হাতির একটা মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আছে সামনের দিকে। বুঝলাম এরা রাজা বাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট্ট একটা রাইফেল তুলে নিয়ে রাজা বাহাদুর বললেন, এটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার। অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারবেন। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটার যা, হাউইটজার কামানো তাই। তবু সৌজন্য রক্ষার জন্য বলতেই হলো, বাহ, তবে তো চমৎকার জিনিস। রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুড়ুন ওই জানালা দিয়ে। আমি সভয়ে 3 পা পিছিয়ে গেলাম। জীবনে বেকুবই অনেক করেছি, কিন্তু তার পরিমাণটা বাড়াতে আর রাজি নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোঁড়ার প্রথম অভিজ্ঞতা শুনেছিলাম। পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে 1 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি, আমার ফাঁড়া শুধু পা ভাঙার ওপর দিয়েই কাটবে বলে মনে হয় না। বললাম, ওটা এখন থাক, পরে না হয়। রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না। হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য রাস্কেলস অফ। হঠাৎ তাঁর চোখ ঝকঝক করে উঠল। মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজা বাহাদুরের 2 চোখে বন্য হিংসা। রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে যদি আমাকেই লক্ষ্যভেদ করে বসেন, তাহলে তো। আতঙ্কে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি। কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজা রাজড়ার মেজাজ। রাজা বাহাদুর হাসলেন। ওয়েল, পরে আপনাকে তালিম দেওয়া যাবে, সবই তো রয়েছে, যেটা খুশি আপনি ট্রাই করতে পারবেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক। লেটস হ্যাভ সাম এনার্জি। প্রাতরাশেই প্রায় বিন্ধ্য পর্বত উদর্শাত করা হয়েছে, আর কি হলে এনার্জি সঞ্চয় হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন, সুতরাং আমাকেও পিছু নিতে হলো। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল। এখানে ঢোকবার পরেই এমন এমন সব বিচিত্র রকমের আসনে বসেছি যে ভীষণ নার্ভাস হয়ে উঠেছি। তবু যেন বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল। অন্তত এটা চেনা জিনিস। আর বসার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কী। বেয়ারা তৈরিই ছিল, ট্রেতে করে একটা ফেনিল গ্লাস সামনে এনে রাখল। অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে। রাজা বাহাদুর স্মিত হাস্যে বললেন, চলবে? সবিনয়ে জানালাম, না থাক। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না। না থাক, অভ্যেস নেই কোনোদিন। গুড কন্ডাক্টের প্রাইজ পাওয়া ছেলে। আমি কিন্তু 14 বছর বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরেছিলাম। রাজা রাজরার ব্যাপার সবই অলৌকিক। জন্মাবার সঙ্গে সঙ্গেই কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক।
ক্ষেত্রে বারবার যাতায়াত করতে লাগল। রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ক্রমশ ঘোলাটে হয়ে এলো। ফর্সা গালে গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা, আপনি বলতে পারেন আপনি রাজা নন কেন? এরকম একটি প্রশ্ন করলে তো বোকার মতো দাঁত বের করে থাকা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমিও তাই করলাম। বলতে পারলেন না? আগে না। আপনি মানুষ মারতে পারেন? এ আবার কিরকম কথা? আমার আতঙ্ক জাগল। বললাম, না। তাহলে বলতে পারবেন না? ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর। বলে গেলেন, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা বেশ চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেখানেই। খানিক পরেই ঘরের ভেতর থেকে নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি তাঁর লাউঞ্জের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর। মুখের কাছে কতকগুলো মাছি উঠছে ভন ভন করে। সেদিন রাতেই প্রথম শিকারের অভিজ্ঞতা। জঙ্গলের ভেতরে বসে আছি গাড়িতে। তীব্র হেডলাইটের আলো পড়েছে সামনের সংকীর্ণ পথে ও দুধারের শালবনে। এই আলোকরেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন প্রেতপুরীর জমাট অন্ধকার। রাত্রির তামাশায় আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারিদিকে। অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে। এখানে হাতির পাল ঘুরছে, ঝোপের ভেতরে কোনো অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের পাল, আর কোনো একটা খাদের ভেতরে জলজল করছে ক্ষুধার্ত কোনো এক বাঘের চোখ। কালো রাতে জেগে রয়েছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি গাড়ির ভেতর। কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে একটা আশ্চর্য স্তব্ধতায়। শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে বাতাস দিচ্ছে অল্প, শালপাতায় উঠছে মৃদু মর্মর ধ্বনি, আর কখনো কখনো ডাকছে বনমুরগি, ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর। মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিন্ত কোনো মুহূর্তেরই প্রতীক্ষা করে বসে আছে। আমরাও অপেক্ষা করে আছি। গাড়ির মধ্যে নিঃসাড় হয়ে বসে আছি আমরা। একটা কথা বলারও উপায় নেই। রাইফেলের একটা ঝকঝকে নল ইঞ্জিনের পাশে বাড়িয়ে শিকারী বাঘের মতো তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উদগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখাটার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরোনোর দুঃসাহস করলেই রাইফেল গর্জে উঠবে। কিন্তু জঙ্গলের সেই আশ্চর্য স্তব্ধতা। অরণ্য যেন আজ রাতে বিশ্রাম করছে। একটা রাতের জন্য ক্লান্ত হয়ে জানোয়ারগুলো ঘুমিয়ে পড়েছে খাদের ভেতর, রোগের আড়ালে। কেটে চলেছে মন্থর সময়। রাজা বাহাদুরের হাতের রেডিয়াম ডায়াল ঘড়িটা একটা সবুজ চোখের মতো জ্বলছে। রাত 1:30 পেরিয়ে গেছে। ক্রমশ উসখুস করছেন উৎকর্ণ রাজা বাহাদুর। না, হোপলেস। আজ আর কিছুই পাওয়া যাবে না। হঠাৎ বহু দূর থেকে
একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ, হাতির ডাক। ময়ূরের পাখার ঝটপটানি চলছে মাঝে মাঝে। এক ফাঁকে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। রাত ঘোষণা করে গেল শেয়ালের দল। কিন্তু কোথায় বাঘ, কোথায় বা ভাল্লুক? অন্ধকার বনের মধ্যে দ্রুত কতগুলো ছুটন্ত খুরের আওয়াজ। পালিয়ে গেল হরিণের পাল, কিন্তু কোনো ছায়া পড়ছে না আলোক বৃত্তের ওপর। মশার কামড় যেন অসহ্য হয়ে উঠেছে। বৃথাই গেল রাতটা। রাজা বাহাদুরের গলার স্বরে পৃথিবীর সমস্ত বিরক্তি ভেঙে পড়ল। ডেভিল লাক। সিটের পাশ থেকে ফ্লাস্ক তুলে নিয়ে ঢকঢক করে তরল ঢাললেন গলাতে। ছড়িয়ে পড়ল হুইস্কির উগ্র উত্তপ্ত গন্ধ। থ্যাংক হেভেন্স। রাজা বাহাদুর নড়ে চড়ে বসলেন চট করে। নক্ষত্র বেগে হাতটা চলে গেল রাইফেলের ট্রিগারে। শিকার এসে পড়েছে। আমিও দেখলাম বহু দূরে আলোর রেখাটার ভেতরে কি যেন একটা জানোয়ার দাঁড়িয়ে পড়েছে স্থির হয়ে। এমন একটা জোরালো আলো চোখে পড়তে কেমন যেন দিশেহারা হয়ে গেছে। তাকিয়ে আছে এই দিকেই। দুটো প্রদীপের আলোর মতো ঝিকঝিক করছে তার চোখ। ড্রাইভার বলল, হায় না হুজুর। রাইফেল থেকে হাত সরিয়ে নিলেন রাজা বাহাদুর, কিন্তু পর মুহূর্তেই চাপা উত্তেজিত গলায় বললেন, থাক, আজ ছুঁচোই মারব। রাইফেল গর্জন করে উঠল। কানে তালা পড়ে গেল আমার। বারুদের গন্ধে বিস্বাদ হয়ে উঠল নাসারন্ধ্র। অপূর্ত লক্ষ্য রাজা বাহাদুরের। পড়েছে জানোয়ারটা। ড্রাইভার বলল, তুলে আনবো হুজুর। বিকৃত মুখে রাজা বাহাদুর বললেন, কি হবে? গাড়ি ঘোরাও। রেডিয়াম ডায়ালের সবুজ আলোয় রাত ৩টে। গাড়ি ফিরে চলল হান্টিং বাংলোর দিকে। একটা ম্যানিলা চুরুট ধরিয়ে রাজা বাহাদুর আবার বললেন, জঙ্গল যেন রসিকতা শুরু করেছে আমাদের সাথে। দিনের বেলা অনেক চেষ্টা করেও দুটো একটা বন মুরগি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। এমনকি একটা হরিণ পর্যন্ত নয়। নাইট শুটিংয়েরও সেই অবস্থা। পরপর ৩ রাত জঙ্গলের নানা জায়গায় গাড়ি থামিয়ে চেষ্টা করা হলো, কিন্তু নগদ লাভ যা হলো তা অমানুষিক মশার কামড়। জঙ্গলের হিংস্র জন্তুর সাক্ষাৎ মিলল না বটে, কিন্তু মশাগুলোকে চিনতে পারা গেল। এমন সাংঘাতিক মশা যে পৃথিবীর কোথাও থাকতে পারে এতদিনে ধারণা ছিল না আমার। তবে মশার কামড়ের ক্ষতিপূরণ চলতে লাগলো গন্ধমাদন উজাড় করে। সত্যি বলতে কি,
শিকার করতে না পারলেও মনের দিক থেকে বিন্দুমাত্র ক্ষোভ ছিল না আমার। জঙ্গলের ভেতরে এমন রাজসূয় যজ্ঞের আয়োজন কল্পনারও বাইরে। জীবনে এমন দামি খাবার কোনোদিন মুখে তুলিনি, এমন চমৎকার বাথরুমে স্নান করিনি কখনো, এমন পুরু জাজিমের বিছানায় শুয়ে অস্বস্তিতে প্রথম দিন তো ঘুমোতেই পারিনি। নিবিড় জঙ্গলের নেপথ্যে গ্র্যান্ড হোটেলের স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছি। শিকার না হলেও কণামাত্র ক্ষতি নেই আমার। প্রত্যেক দিনই লাউঞ্জে চা খেতে খেতে 400 ফুট নিচের গভীর জঙ্গলটার দিকে চোখ পড়ে। সকালের আলোয় উদ্ভাসিত শ্যামলতা দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে অপরূপ প্রসন্নতায়। ওয়ান অব দ্য ফিয়ার্সেস্ট ফরেস্ট। বিশ্বাস হয় না। তাকিয়ে দেখি বাতাসে আকার অবয়বহীন পাতার আবরণ সবুজ সমুদ্রের মতো দুলছে। পাক খাচ্ছে পাখির দল। এখান থেকে মৌমাছির মতো দেখায় পাখিগুলোকে। জানালার ঠিক নিচেই ইস্পাতের ফলার মতো পাহাড়ি নদীটার নীলিমা উজ্জ্বল রেখা। দুটো একটা নুড়ি ঝকমক করে মণিখণ্ডের মতো বেশ লাগে। তারপরেই চমক ভাঙে আমার। তাকিয়ে দেখি ঠোঁটের কোণে ম্যানিলা চুরুট পুড়ছে। অস্থির চঞ্চল পায়ে রাজা বাহাদুর ঘরের ভেতরে পায়চারি করছেন। চোখে মুখে একটা চাপা আক্রোশ, ঠোঁট দুটোয় নিষ্ঠুর কঠিনতা। কখনো একটা রাইফেল তুলে নিয়ে বিরক্তিভাবে নামিয়ে রাখেন, কখনো ভোজালি তুলে নিয়ে নিজের হাতের ওপর ফলাটা রেখে পরীক্ষা করেন সেটার ধার। আবার কখনো বা জানালার সামনে খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন নিচের জঙ্গলটার দিকে। আজ 3 দিন থেকে উল্লেখযোগ্য একটা কিছু স্বীকার করতে পারেননি। ক্ষোভে তাঁর দাঁতগুলো কড়মড় করতে থাকে। তারপর বেরিয়ে যান এনার্জি সংগ্রহের চেষ্টায়। বাইরের বারান্দায় গিয়ে হাঁক দেন, এগলে আও। পরের পয়সায় রাজভোগ খেয়ে এবং রাজোচিত বিলাস করে বেশি দিন কাটানো সম্ভব নয় আমার পক্ষে। রাজা বাহাদুরের অনুগ্রহ একটা দামি জিনিস, কিন্তু কলকাতায় আমার ঘর সংসার আছে, একটা দায়িত্ব আছে সেসবের। সুতরাং চতুর্থ দিনে কথাটা আমাকে পারতেই হলো। বললাম, এবার আমাকে বিদায় দিন তাহলে। রাজা বাহাদুর সবে চতুর্থ পেগে চুমুক দিয়েছেন তখন। অসুস্থ আর রক্তাভ চোখে দেখলেন আমার দিকে। বললেন, আপনি যেতে চান? হ্যাঁ, কাজকর্ম আছে। কিন্তু আমার শিকার আপনাকে দেখাতে পারলাম না। সে না হয় আর একবার হবে। হুম। চাপা ঠোঁটের ভেতরেই একটা গম্ভীর আওয়াজ করলেন রাজা বাহাদুর। আপনি ভাবছেন আমার ওই রাইফেলগুলো, দেওয়ালে ওই সব শিকারের নমুনা, ওগুলো সব ফার্স? এমা না না, তা কেন ভাবতে যাব? শিকার তো খানিকটা অদৃষ্টের ব্যাপার। অদৃষ্টকেও বদলানো চলে। উঠুন, আসুন আমার সঙ্গে। রাজা বাহাদুর উঠলেন। দুজনে বেরিয়ে এলাম। রাজা বাহাদুর আমাকে নিয়ে এলেন হান্টিং বাংলোর পেছনের দিকটায়, ঠিক সেখানে যার 400 ফুট নিচে টেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য বিস্তৃত হয়ে আছে। এখানে আসতে আর একটা নতুন জিনিস চোখে পড়ল। কাঠের একটা রেলিং দেওয়া সাঁকোর মতো জিনিস। সেই সীমাহীন শূন্যতার ওপর প্রায় 15-16 হাত প্রসারিত হয়ে আছে। তার পাশে দুটো বড় বড় কাঠের চাকা, তাদের সঙ্গে হুক লাগানো দুজোড়া মোটা কাছি জড়ানো। ব্যাপারটা ঠিক কি বুঝে উঠতে পারলাম না। আসুন। রাজা বাহাদুর সেই ঝুলন্ত সাঁকোটার ওপরে গিয়ে দাঁড়ালেন। আমিও গেলাম তার পেছনে পেছনে। একটা আশ্চর্য বন্দোবস্ত। ঠিক সাঁকোটার নিচেই পাহাড়ি নদীটার রেখা। নুড়ি মেশানো সংকীর্ণ বালুতট তার দুপাশে। তাছাড়া
জঙ্গল আর জঙ্গল। নিচে তাকাতে আমার মাথা ঘুরে গেল। রাজা বাহাদুর বললেন, জানেন এসব কি? আগে না। আমার মাছ ধরার বন্দোবস্ত। এর কাজ খুব গোপনে, নানা হাঙ্গামা আছে, কিন্তু অব্যর্থ। ঠিক বুঝতে পারছি না। আজ রাতেই বুঝতে পারবেন। শিকার দেখতে আপনাকে ডেকেছি, নতুন একটা শিকার দেখাবো। কিছু না বুঝেই মাথা নেড়ে বললাম, আচ্ছা। তাহলে আজ রাতটা অবধি থাকুন, কাল সকালেই আপনার গাড়ির ব্যবস্থা করব। রাজা বাহাদুর আবার হান্টিং বাংলোর সামনের দিকে এগোলেন। তারপর বললেন, কাল সকালের পর এমনিতেই আপনার আর এখানে থাকা চলবে না। একটা কাঠের সাঁকো, দুটো কপিকলের মতো জিনিস, মাছ ধরার ব্যবস্থা, কাউকে বলা যাবে না, এবং কাল সকালেই চলে যেতে হবে। সবটা মিলিয়ে যেন রহস্যের খাস মহল একেবারে। আমার কেমন জানি এলোমেলো লাগতে লাগলো সমস্ত কিছু, কিন্তু ভালো করে জিজ্ঞেস করতেও পারলাম না। রাজা বাহাদুরকে বেশি প্রশ্ন করতে কেমন জানি অস্বস্তি করে আমার। অনধিকার চর্চা মনে হয়। বাংলোর সামনে ৩-৪টে ছোট ছোট নোংরা ছেলে মেয়ে খেলা করে বেড়াচ্ছে। হিন্দুস্তানি কিপারটার বেওয়ারিশ সম্পত্তি। কিপারটাকে সকালে রাজা বাহাদুর শহরে পাঠিয়েছেন। কিছু দরকারি জিনিসপত্র কিনে কাল সে ফিরবে। ভারী বিশ্বাসী আর অনুগত লোক। পিতৃমাতৃহীন ছেলেমেয়েগুলো সারা দিন হুটোপাটি করে ডাকবাংলোর সামনে। রাজা বাহাদুর বেশ অনুগ্রহের চোখেই দেখেন ওদের। দোতলার জানালা থেকে কখনো পয়সা কিংবা রুটি অথবা বিস্কুট ছুঁড়ে দেন। নিচে ওরা সেগুলো নিয়ে লোফালুফি করে। রাজা বাহাদুর সকৌতুকে তাকিয়ে দেখেন। আজও ছেলে মেয়েগুলো হুল্লোড় করে তার পাশে এসে ঘিরে দাঁড়ালো। রাজা বাহাদুর পকেটে হাত দিয়ে কতগুলো পয়সা ছড়িয়ে দিলেন ওদের ভেতর। হরির লুটের মতো কাড়াকাড়ি পড়ে গেল। বেশ ছেলে মেয়েগুলো, 2 থেকে 8 বছর পর্যন্ত বয়স। আমার ভারী ভালো লাগে ওদের। আরণ্যক জগতে শাল শিশুদের মতো সতেজ আর জীবন্ত, প্রকৃতির ভেতর থেকে প্রাণ আহরণ করে বড় হয়ে উঠছে। সন্ধ্যের ডিনার টেবিলে বসে আমি বললাম, আজ রাতে কিন্তু আপনার মাছ ধরার কথা আছে। চোখের কোণা দিয়ে আমার দিকে দেখলেন রাজা বাহাদুর। লক্ষ্য করেছি আজ সমস্ত দিন খুব বেশি মদ খাচ্ছেন আর ক্রমাগত চুরুট টেনে চলেছেন। ভালো করে আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। ভেতরে ভেতরে কিছু একটা ঘটে চলেছে তাঁর। কখন হবে? এক মুখ ম্যানিলা চুরুটের ধোঁয়া ছড়িয়ে তিনি জবাব দিলেন, সময় হলে ডেকে পাঠাবো। এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন, কয়েক ঘন্টা স্বচ্ছন্দে ঘুমিয়ে নিতে পারেন। শেষ কথাটা পরিষ্কার আদেশের মতো শোনালো। বুঝলাম আমি বেশিক্ষণ আজ তাঁর সঙ্গে কথা বলি এ তিনি চান না। তাড়াতাড়ি শুয়ে পড়তে বলাটা অতিথিপরায়ণ গৃহস্থের অনুনয় নয়, রাজার নির্দেশ। সে নির্দেশ পালন করতে দেরি না করাই ভালো। কিন্তু অতি নরম জাজিমের বিছানায় শুয়েও ঘুম আসছিল না। মাথার ভেতরে আবর্তিত হচ্ছে অসংলগ্ন সব চিন্তা। মাছ ধরা, কাঠের সাঁকো, কপিকল, অত্যন্ত গোপনীয় অতল রহস্য। তারপর এপাশ ওপাশ করতে করতে কখন যে চৈতন্য আচ্ছন্ন হয়ে এলো তা আমি নিজেই টের পাইনি। মুখের ওপর ঝাঁঝালো একটা টর্চের আলো পড়তে আমি ধর্মর করে উঠে বসলাম। রাত তখন কটা বাজে জানি না। আরণ্যক পরিবেশ নির্জনতায় অভিভূত। বাইরে শুধু তীব্র কণ্ঠ ঝিঝির ডাক। আমার গায়ে বরফের মতো ঠান্ডা একটা হাত পড়েছে কার। সময় হয়েছে, এবার চলুন। আমি কি যেন একটা বলতে যাচ্ছিলাম। ঠোঁটে আঙুল দিয়ে রাজা বাহাদুর বললেন, কোনো কথা নয়, আমার সঙ্গে আসুন।
এই গভীর রাতে এমন নিঃশব্দ আহ্বান, সবটা মিলিয়ে এক রোমাঞ্চকর উপন্যাসের পটভূমি তৈরি হচ্ছে যেন। কেমন একটা অস্বস্তি, একটা অনিশ্চিত ভয়ে গা ছমছম করতে লাগলো আমার। মন্ত্রমুগ্ধের মতো রাজা বাহাদুরের পেছন পেছন বেরিয়ে এলাম। হান্টিং বাংলোটা অন্ধকার, একটা মৃত্যুর শীতলতা যেন ঘিরে রেখেছে তাকে। এক টানা ঝিঁঝির ডাক, চারিদিকের জঙ্গলে কান্নার মতো শব্দ করে পাতা ঝরছে। গভীর রাতে জঙ্গলের মধ্যে গাড়ির হেডলাইট দিয়ে শিকার করতে আমার ভয় করছিল, আজও ভয় করছে। কিন্তু এই ভয়ের চেহারা কেমন জানি আলাদা, এর মধ্যে আর একটা কি যেন মিলেমিশে আছে, পাও যেন সরতে চাইছে না। মুখের ওপর একটা টর্চের আলো, রাজা বাহাদুরের ঠান্ডা হাতের স্পর্শ, ঠোঁটে আঙুল দিয়ে নীরবতার সেই দুর্বোধ্য কুটিল সংকেত। টর্চের আলোয় পথ দেখিয়ে রাজা বাহাদুর আমাকে সেই ঝুলন্ত সাঁকোটার কাছে নিয়ে এলেন। দেখি তার উপরে শিকারের আয়োজন, দুখানা চেয়ার পাতা, দুটো তৈরি রাইফেল। দুজন বেয়ারা একটা কপি কলের চাকা ঘুরিয়ে কি একটা জিনিস যেন নামিয়ে দিচ্ছে নিচের দিকে। এক মুহূর্তের জন্য রাজা বাহাদুর তাঁর 9 সেলের হান্টিং টর্চটা নিচের দিকে ফ্ল্যাশ করলেন। প্রায় 250 ফুট নিচে সাদা পুঁটলির মতো কি একটা জিনিস কপি কলের দড়ির সাথে নেমে যাচ্ছে দ্রুত বেগে। ওটা কি রাজা বাহাদুর? মাছের টোপ। কিন্তু এখনো কিছু বুঝতে পারছি না। একটু পরে বুঝবেন, এখন চুপ করুন। এবারে স্পষ্ট ধমক দিলেন আমাকে। মুখ দিয়ে ভক ভক করে হুইস্কির তীব্র গন্ধ বেরোচ্ছে। রাজা বাহাদুর প্রকৃতিস্থ নেই, আর কিছুই বুঝতে পারছি না আমি। আমার মাথার ভেতরে সব যেন গণ্ডগোল হয়ে আছে। একটা দুর্বোধ্য নাটকের নির্বাক দ্রষ্টার মতো পাশের চেয়ারটাতে বসলাম চুপ করে। ওদিকে ঘন কালো বনান্তের ওপরে ভাঙা চাঁদ দেখা দিল। তার খানিকটা ম্লান আলো এসে পড়ল 400 ফুট নিচে ওই নদীর জলে, এবং তার ছড়ানো মণিখণ্ডের মতো নুড়িগুলোর ওপরে। আবছাভাবে যেন দেখতে পাচ্ছি কপিকলের দড়ির সঙ্গে বাঁধা ওই সাদা পুঁটলিটা অল্প নড়ছে বালির ওপর। এক হাতে রাজা বাহাদুর রাইফেলটা বাগিয়ে ধরে আছেন, আরেক হাতে মাঝে মাঝে আলো ফেলছেন নিচের পুঁটলিটায়। চকিত আলোয় যেটুকু মনে হচ্ছে পুঁটলিটা যেন জীবন্ত, অথচ কি জিনিস কিছু বুঝতে পারছি না। এ নাকি মাছের টোপ। কিন্তু কি এই মাছ, এ কিসের টোপ? আবার সেই স্তব্ধতার প্রতীক্ষা। মুহূর্ত কাটছে, মিনিট কাটছে, ঘন্টা কাটছে। রাজা বাহাদুরের টর্চের আলো বারে বারে পিছলে পড়ছে নিচের দিকে। দিগন্ত প্রসারিত হিংস্র অরণ্য ভাঙা ভাঙা জ্যোৎস্নায় তরঙ্গায়িত একটা সমুদ্রের মতো দেখাচ্ছে। নিচের নদীটা ঝকঝক করছে, যেন একখানা খাপ খোলা তলোয়ার। অবাক বিস্ময়ে আমি বসে আছি। মিনিট কাটছে, ঘন্টা কাটছে। টোপ ফেলে মাছের অপেক্ষা করছেন রাজা বাহাদুর, অথচ সবটাই কেমন জানি ধোঁয়াটে লাগছে আমার। হে প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য। শুধু হুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ নাকে এসে লাগছে আমার। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, ঘুরে চলেছে রেডিয়াম ডায়ালের কাঁটা। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, যেন ঘুম এলো আমার। তারপরেই হঠাৎ কানের কাছে একটা বিকট শব্দের রাইফেল গর্জে উঠল। 400 ফুট নিচ থেকে ওপরের দিকে ছুটে এলো প্রচণ্ড বাঘের গর্জন।
চেয়ারটা শুদ্ধ কেঁপে উঠলাম আমি। টর্চের আলোটা সোজা পড়েছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার ওপর। পরিষ্কার দেখতে পেলাম ডোরা কাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুঁটলিটার ওপর একখানা থাবা চাপিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজটা আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে। ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারেনি সে। রাজা বাহাদুর উল্লাসে বলে উঠলেন, এতক্ষণে মাছ ধরার ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরেছি। সোল্লাসে বললাম, মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই কপিকল দিয়ে, ওই জন্যই তো ওগুলোর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র তেমনই উপভোগ্য। আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি, ক্ষীণ অথচ নির্ভুল। ও কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে আসছে ওই শব্দটা। হ্যাঁ, কোনো ভুল নেই, মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার বুকের রক্ত হিম হয়ে গেল, চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, রাজা বাহাদুর, এ কিসের টোপ আপনার? কি দিয়ে মাছ ধরলেন আপনি? চুপ, একদম চুপ। একটা কালো রাইফেলের নল আমার বুকে ঠেকালেন রাজা বাহাদুর। তারপর আমার চারিদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজা বাহাদুর চাপটে না ধরলে 400 ফুট নিচেই পড়ে যেতাম হয়তো। কিপারের একটা বেওয়ারিশ ছেলে যদি জঙ্গলে হারিয়ে গিয়ে থাকে তা অস্বাভাবিক নয়, তাতে কারও ক্ষতি নেই। কিন্তু প্রকাণ্ড এক রয়্যাল বেঙ্গল মেরেছিলেন রাজা বাহাদুর, লোককে ডেকে দেখানোর মতো। তার 8 মাস পরে এই চমৎকার চটি জোড়া উপহার এসেছিল। 8 মাস আগেকার সে রাত্রি এখন স্বপ্ন হয়ে যাওয়াই ভালো, কিন্তু এই চটি জোড়া অতি মনোরম বাস্তব। পায়ে দিয়ে একবার হেঁটে দেখলাম, যেমন নরম তেমনি আরাম। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ। অভিনয়ে দীপক এবং সায়ন। এডিটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সায়ন। রেডিও রূপান্তর সম্পায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা সায়ন।